পথে দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। মানে আজ থেকে শুরু হচ্ছে দেশের পথের পটুয়াখালী অভিযান। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন রাজধানী ঢাকার পথে আছি, চলেছি সদরঘাটে। আমরা অনেকেই ঢাকাতে থাকি বা বেড়াতে এসেছি অনেকবার, কিন্তু সদরঘাট মানে ঢাকা নদী বন্দর দেখিনি। বলতে পারেন অনেকটা এই উছিলায় আপনাদেরকে দেখানোর নামে দেশের পথে আজ আমিও দেখব সদরঘাট। অনেক দিন আগে যখন যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল নদীপথ, তখন ঢাকায় ঢোকার সদর দরজা ছিল বুড়িগঙ্গার এই ঘাট, তাই এর নামও হয়েছে সদরঘাট। পুরনো ঢাকার বাংলা বাজার মোড় থেকে সোজা আহসান মঞ্জিলের দিকে আসলেই পেয়ে যাবেন এইটি। মনে রাখবেন, সদরঘাটে ঢুকতে হলে পল্টন টিকিট কিনতে হবে। 4 টাকা দিয়ে টিকিট কিনে টার্মিনালে প্রবেশ করলে বোনাস হিসেবে ঢাকার বুড়িগঙ্গা নদী দেখতে পাবেন। বুড়িগঙ্গা নদীটি দেখলে সদরঘাটে সেই পুরাতন প্রবাদের কথা মনে হয়ে যাবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা জানেন দেশের পথের এবারের জেলা পটুয়াখালী। আমরা ডিসাইড করেছি লঞ্চে করে পটুয়াখালী যাব। ঢাকা পটুয়াখালী রুটে অনেকগুলো লঞ্চ যাতায়াত করে, তার মধ্যে বড় সড়ো দেখতে এই লঞ্চেই আমরা যাত্রা করব। তাই সবার আগে চলুন আমাদের কেবিনটি আগে খুঁজে বের করি। জীবনে প্রথম লঞ্চে চড়ে পটুয়াখালী যাচ্ছি, আর এই যাত্রায় পথে যা যা হবে সব দেখবেন আজকে দেশের পথে। সন্ধে 6টায় ছাড়বে লঞ্চ, হাতে কিছুটা সময় আছে, তাই শুনে নিন সদরঘাটের গল্প। 1958 সালের 18 নভেম্বর ইপিআইডব্লিউটিএ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বিআইডব্লিউটিএ নামে পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের কাছ থেকে প্রেসিডেন্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম টিকিট কিনে উদ্বোধন করেন রকেট স্টিমার সার্ভিস। সে সময় ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, চিটাগাং, বরিশাল ও খুলনার মধ্যে এই সার্ভিস চালু হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখনও পর্যন্ত এদেশের সিংহভাগ মানুষ নদীপথে যাতায়াত করে। বর্তমানে সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ভোলা সহ 35টি রুটে প্রতিদিন শখানেক লঞ্চ যাতায়াত করে। সদরঘাট 24 ঘন্টা খোলা থাকে। সদরঘাট থেকে এখনও রকেট স্টিমার সার্ভিস চালু রয়েছে। ঐতিহাসিক এই বহরে এখন টার্ন, গাজী, অস্ট্রিচ ও সেলা নামে মাত্র 4টি স্টিমার বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করছে। শুধুমাত্র লঞ্চ স্টিমারই না, এই সদরঘাটে প্রতিদিন আসে অগণিত পণ্যবাহী জলযান, যার কারণে সদরঘাট এলাকায় গড়ে উঠেছে বিশাল পাইকারি বাজার। শেষমেশ রওনা দিয়ে দিলাম পটুয়াখালীর উদ্দেশ্যে, ছেড়ে দিল লঞ্চ। দেখা যাক কি হয় সারা রাতে। ঢাকা থেকে নদীপথে পটুয়াখালীর দূরত্ব 252 কিলোমিটার। ডাইরেক্ট লঞ্চে যেতে হলে সময় লাগবে 12 ঘন্টা। সড়ক পথে ঢাকা থেকে পটুয়াখালী 319 কিলোমিটার দূরে অবস্থিত, যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। লঞ্চে পটুয়াখালী যেতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষা, মেঘনা, কালাবাদুর, তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদী পাড়ি দিতে হয়। শুনেছিলাম রাতের লঞ্চ জার্নি নাকি খুব দারুণ।
কিন্তু এখন মনে হচ্ছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে, বাইরের কোনো কিছু আর দেখা যাবে না। চলুন লঞ্চের ভেতরটা ঘুরে দেখা যাক। আপনারা এখন আছেন লঞ্চের ডেকে। অল্প ভাড়া যাত্রীরা এই ডেকে চড়েই পটুয়াখালী যায়। যদিও সরকারি হিসেবে বর্তমানে ডেকের ভাড়া 222 টাকা, কিন্তু যাত্রীদের মাথা পিছু দিতে হয় 100 টাকা মাত্র। এ কারণেই মনে হয় লঞ্চে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে। তবে সাবধান, অতিরিক্ত যাত্রী হয়ে কখনো লঞ্চে উঠবেন না, দোহাই আপনাদের। এই মানুষগুলো এইভাবে সারা যাবে, এইভাবে যায়। এখানে কতগুলো মানুষ ঘুমায়? 250 মতো লোক আছে। 250 মানুষ এখানে ঘুমাতে পারে। মোট কতজন যাত্রী আছে? আজকে কতজন আছে? আজকে মনে করেন হয়তো 450 মতো। 450। 1990 সালের পর থেকে যাত্রীবাহী লঞ্চের ডিজাইন এবং যাত্রী সেবার রেডিক্যাল পরিবর্তন হয়েছে। এসব লঞ্চ দেখলে মনে হবে আপনি বিদেশি কোনো ক্রুজ শিপ দেখছেন। আমরা চলেছি সুন্দরবন 6। যতদূর জানা যায় সুন্দরবন 7 এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর লঞ্চ। আমরা যে রাতে পটুয়াখালী রওনা দিচ্ছি সে রাতেই হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের খেলা। আর আমাদের জন্য এই খেলাটা স্পেশালি এই নদীর মাঝখানে লঞ্চে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। দেখুন, ওহ, অনেক রাত হয়ে গেছে, এবার মনে হয় একটু বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ, এটি কেবিন। 2 বেডের এই কেবিনের ভাড়া 700 টাকা। কেবিনবাসীদের জন্য বিশেষ সার্ভিসের ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরাম আয়েশের বিষয়টি এখানে বেশ গুরুত্ব পেয়েছে। খাবারও বেশ মানসম্পন্ন, তবে খাওয়ার খরচ কিন্তু আলাদা। রাজারহাল, রাজারহাল। আহ, ঘুম, কি যে ঘুম, গাদাগাদি ঘুম, ফ্রি স্টাইলের ঘুম। ঘুমের রাজ্যে পৃথিবী গদ্যময়। যাত্রাপথে এমন ঘুমের ব্যবস্থা লঞ্চ ছাড়া আর কোনো যানবাহন আছে কিনা আমার জানা নেই। এ যেন এক বিশাল ঘুমের কম্পিটিশন। এভাবেই ঘুমিয়ে অথবা চা খেয়ে, ঘুরে ফিরে, গল্প করে, বাতাস খেয়ে অথবা তাস খেলে অনেকেই পার করে দেয় রাত, চলে যায় গন্তব্যে। যেহেতু সারা রাতের জার্নি এবং রাত এখনো বাকি আছে, সামান্য ঘুম দিলে একেবারে মন্দ হয় না। আমাদের ছোট্ট টাইটানিকটি পৌঁছে গেছে লোহালিয়া নদীতে। এই তো পটুয়াখালী। ভাবুন তো, চোখ মেলে এমন দৃশ্য কতদিন দেখিনি। নদীপথে কতদিন হলো যাতায়াত করছে? প্রায় লঞ্চ সার্ভিসে দীর্ঘ প্রায় 11 বছর। 11 বছর। এর মধ্যে ঝড়ে পড়েছেন কখনো? হ্যাঁ, বহুতবার পড়ছি। কেমন লাগে তখন? তখন ভালোই লাগে, আমাদের জন্য তো কোনো সমস্যা না। কেন লঞ্চ তো ডুবে না? না, লঞ্চ ডুবে না মানে আমরা ওইভাবে প্রিকশন নেই, ঝড়ের আগে ওইভাবে প্রিকশন নেই, ঝড়ের গতি দেখি।
আপনাদের এখানে রেডিও ব্যবস্থা আছে? হ্যাঁ, রেডিও ব্যবস্থা আছে আমাদের। লঞ্চের সারেং হওয়ার মানে মাস্টার হওয়ার জন্য কোথায় লেখাপড়া বা কি করতে হয়? মাস্টার হওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো সরাসরি ক্যাডেটে ভর্তি হওয়া, নারায়ণগঞ্জ ডেক পার্সোনাল ট্রেনিং সেন্টারে। ওদেরকে প্রথম হয়তো মেট্রিক সেকেন্ড ডিভিশন নেওয়ার পরে ওখানে 1.5 বছর ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে প্র্যাকটিক্যাল জাহাজে জবে ফেলে। ওখানে প্রায় তারা আরও 1 বছর চাকরি করার পরে প্র্যাকটিক্যাল, তারপরে পরীক্ষা দেয়। পরীক্ষাতে সারেং হয়, সারেং হওয়ার পরে তারপরে আবার 1 বছর চাকরি করে যায় মাস্টার। আরেকটা হলো যারা সরাসরি এখানে কিছু আছে, ডেক হ্যান্ড আছে, লস্কর বলি আমরা, ওরা ওখান থেকে করে ছোট থেকে বড় হয়। ওরা আপনাদের সঙ্গে যারা কাজ করছে তারা কাজ করতে এই যে আপনাদের সহকারী, হ্যাঁ, আপনাদের লঞ্চে কি কি পদ আছে? প্রথমে একদম ছোট হচ্ছে একদম ছোট, তারপরে হইলে এই যে সুকানি মানে এই যে সাইডে ঘুরায় যে আমাদের সহকারী। আচ্ছা, মানে লস্করের কাজ কি? লস্করের কাজে জাহাজের পরিষ্কার পরিচ্ছন্ন দেখা, এই যে আমাদের বান্দা সাথে বানলো, সিঁড়ি দিল, এইটা কাজ। সুকানির পরে যে মাস্টার, এই তিনটা। আর ইঞ্জিন রুমে আছে ড্রাইভার, এর সার্টিফিকেট আছে। মানে ইঞ্জিন রুমে ড্রাইভার থাকে? হ্যাঁ, ইঞ্জিন ড্রাইভার। আমাদের লোক অনেক গুণে সারমু এনে গন্তব্যস্থানে ঠিক মতো পৌঁছতে পারে, এটা হইলে আমাকে কামনা। দেশের পথে আপনাদের বুঝতে বাকি নেই যে আমরা এখন পটুয়াখালী শহরে। কোলাহল বেড়ে যাওয়ার আগেই চলুন শহরটি একবার ঘুরে দেখে আসি এবং সেই ফাঁকে আপনাদের একটু ভূগোল পড়াই। নারকেল, সুপারি, ডাল, জাল আর জালি, নদী আর ফলের দেশ এই পটুয়াখালী। হ্যাঁ বন্ধুরা, স্থানীয় ভাষায় পটুয়াখালীর নাম পুট্টাখালী। একসময় পটুয়াখালী বাকেরগঞ্জ জেলার অধীন ছিল। 1881 সালে ভাইসরয় লর্ড রিপনের শাসন আমলে দক্ষিণবঙ্গের কৃষক বিদ্রোহ দমন ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য ব্রিটিশ সরকার পটুয়াখালীকে মহকুমায় উত্তীর্ণ করে। 1969 সালে বরিশাল জেলা থেকে আলাদা হয়ে পটুয়াখালী একটি স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। এই জেলার উত্তরে বরিশাল, দক্ষিণে বরগুনা ও বঙ্গোপসাগর, পূর্বে ভোলা ও তেঁতুলিয়া নদী এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। পটুয়াখালীর আয়তন ৩,২০৪ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে ১,৪৬৫ জন, শিক্ষিতের হার 40%। পটুয়াখালীতে আছে 7টি উপজেলা, 3টি পৌরসভা ও 67টি ইউনিয়ন। মহান স্বাধীনতা যুদ্ধে পটুয়াখালী 9 ও 10 নম্বর সেক্টরের অধীন ছিল। এই জেলায় প্রথমে আসুন আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শহরের টাউন হল এলাকায় রয়েছে 71 বীর শহীদদের এই স্মৃতিস্তম্ভটি, আর এর পাশেই রয়েছে 71 পরবর্তীকালে নির্মিত আগের শহীদ মিনারটি। পটুয়াখালীতে স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি আছে, যা ধাপে ধাপে আপনারা দেখবেন। (1887 সালে নির্মিত জুবিলি স্কুলই শহরের সবচেয়ে পুরাতন স্কুল। মহারানী ভিক্টোরিয়ার রাজ্য শাসনের 25 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে তদানীন্তন এসডিও ফয়জউদ্দিন হোসেন এই জুবিলি স্কুল স্থাপন করেন। পটুয়াখালীর খ্যাতিমান মানুষদের প্রায় সকলেরই স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটির সাথে, মনে পড়ে? দেশে পথে এখন আপনাদের নিয়ে চলেছি শহরের ঠিক মাঝখানে অবস্থিত কলসকাঠির জমিদার ব্রজেশ্বর রায় চৌধুরীর জমিদার বাড়িতে। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন জানকী বল্লভ। 1702 সালে মোগল সম্রাটের কাছ থেকে তিনি এই জমিদারি লাভ করেন এবং লাউকাঠিতে বসতি স্থাপন করে প্রথম আবাদ শুরু করেন। তো আপনারা জমিদার বাড়ি দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের ঠিকানা, দেশের পথে, বাংলা ভিশন, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। এই জমিদার বাড়িতে রয়েছে পাষাণময়ী কালী মাতা মন্দির। এই মন্দির স্থাপনে হিন্দু শাস্ত্র মতে সমস্ত ধরনের ক্রিয়াকর্ম সম্পন্ন করা হয়েছিল, যা ছিল বেশ ইন্টারেস্টিং। যেমন এই মন্দিরের বেদিতে কালী মাতাকে উৎসর্গ করে 5 জন পুরুষ চণ্ডালের মাথা 5টি জায়গায় পুঁতে রাখা আছে, যার বিশদ এখানে আসলে আপনারা জানতে পারবেন।
সপ্তদশ শতাব্দীতে মগ ও পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত অত্যাচারে পটুয়াখালী তথা দক্ষিণ অঞ্চলের মানুষ অন্য এলাকায় পালিয়ে যেতে থাকে। দস্যুরা গ্রামের পর গ্রাম লুট করত, আগুন ধরিয়ে দিত এবং এলাকার মানুষদের বন্দি করে দাস হিসেবে বিক্রি করত। পর্তুগিজ জলদস্যুরা যে খাল দিয়ে এই এলাকায় আসতো তাকে স্থানীয়রা পাতুয়ার খাল বলতো। এই পাতুয়ার খাল নিয়ে কবি দেবেন্দ্রনাথ দত্তের একটি কবিতাও রয়েছে। ধারণা করা হয় সেই পাতুয়ার খালই আজকের পটুয়াখালীর নাম নিয়েছে। তবে নাম নিয়ে অন্যান্য জেলার মতো এখানে রয়েছে অনেক মতভেদ। আর বুঝতে পাচ্ছেন আমরা এখন রয়েছি একটি মসজিদে। হ্যাঁ, এটি হচ্ছে পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদ, নামের বড় মসজিদ। 71-এর আমাদের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর শেলিংয়ে এই মসজিদটি ধ্বংস হয়ে গেছিল। এবং একটা মজার ঘটনা এটাও যে পাক হানাদার বাহিনীরাই এই মসজিদটি পুনর্নির্মাণে সহায়তা করেছিল। এই জেলায় ৩,৭০৭টি মসজিদ, ৫২২টি মন্দির, ৩টি গির্জা, ২৮টি বৌদ্ধ বিহার আছে। দেশে পথে এবার আপনারা দেখবেন হ্যাচাক বাতি। ছোট্ট বন্ধুরা, তোমরা রাতে বিদ্যুৎ চলে গেলে চার্জার বাতি চালাও, কিন্তু অনেকদিন আগে যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখন হ্যাচাক বাতি ছিল ভরসা। বন্ধুরা, আপনাদেরকে এখন একটা লাইটিং দেখাবো, আর 100 বছরের পুরাতন একটা লাইটিং, যা এখন বর্তমানে বাংলাদেশে দেখাই যায় না। আমরা পটুয়াখালীতে এসে দেখলাম হ্যাচাক। এই সেই হ্যাচাক লাইট যা দিয়ে আগেকার সময়ে বিয়ে শাদী কি কি হতো, কি কি হতো, অনুষ্ঠান মহফিল বিয়ে নাটক টাটকও হতো। হ্যাঁ হইতো। আর আর মনে করেন যাত্রা হতো। হ্যাঁ, মোটামুটি সে সময় রাত্রেবেলার সমস্ত কাজ কারবারই হ্যাচাকের লাইটে হতো। একটা হ্যাচাক জ্বালায় দেখেন না আমাদেরকে। জ্বালাই দেখাও। কিসের তেল? কেরাসিন তেল। কেরাসিন তেলে চলে। আর ভিতরের ওইটা কি, ওই যে ভিতরে সাদা মেন্টাল এটা হচ্ছে মেন্টাল। এটা সিরিজ আছে মেন্টাল। আরে বাবা, মেন্টাল। এটা দিয়ে এই যে সুন্দর এই যে টুপির মতো জিনিসটা দেখছেন, এটা দিয়ে এটা জ্বলেই হ্যাচাকে আলো হয়। একটু সেট করেন না। কিভাবে কি করতে হয় বলেন? প্রথমে কি করতে হয়? প্রথমে এটা আটকাইতে হবে। হ্যাঁ, এর মধ্যে তেল দিতে হবে। হ্যাঁ, এখন এটা দিয়ে পাম্প দিলেন। হ্যাঁ, দিতে থাকেন। এখন তোর ছাড়লেন। হ্যাচাক ছিল সম্ভ্রান্ত বাঙালি পরিবারের ডিগনিটি। আবাহমান বাংলার সামাজিক কর্মকাণ্ডের আলো সরবরাহের মধ্যমণি ছিল এই হ্যাচাক। বলতে গেলে বাংলার সংস্কৃতি হ্যাচাক বাতির কাছে রীতিমতো ঋণী। তবে হ্যাচাক জ্বালানো কিন্তু একটা বিশেষ দক্ষতার ব্যাপার। একটি হ্যাচাক 400 ওয়াট বিদ্যুৎ বাল্বের সমান আলো দেয়। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নের জোয়ারে ঐতিহ্যবাহী এই হ্যাচাক প্রায় ভেসে গিয়ে জাদুঘরে ঠাঁই পেয়েছে। দেখলেন, জ্বলে গেল হ্যাচাক দেশের পথে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন যেটি দেখছেন এটি পটুয়াখালী শহরের পুরাতন আদালত। জেলা সৃষ্টির আগে এটি ছিল মহকুমা মুন্সেফ আদালত। আপনারা যে আদালত ভবনটি দেখছেন এটিকেই পটুয়াখালীর প্রাণ বলা চলে। এটাকে ঘিরেই পটুয়াখালী শহর হয়েছিল এবং এই এলাকার নাম আদালত পাড়া। এবং যত নামি দামি মানুষ পটুয়াখালীর সবাই এই এলাকাতেই বসবাস করে, এখনো করে। শুধু তাই না, মহান মুক্তিযুদ্ধে এটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প। দেশে পথে এখন আপনাদের দেখাবো মুক্তিযুদ্ধের জঘন্যতম গণহত্যার ইতিহাস বহনকারী পটুয়াখালীর পুরাতন জেলখানা। তৎকালীন ব্রিটিশ সরকার 1859 সালে এই জেলখানাটি নির্মাণ করে এবং 1973 সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু এর মধ্যেই ঘটে যায় অনেক ঘটনা। পটুয়াখালীর পুরাতন জেলখানার এই ঘরটি ছিল হাজতি এবং কয়েদিদের ওয়ার্ড। আর এখানে 1971-এ যখন এটা জেলখানাটা তখন চালু ছিল, এখানে নিরীহ মানুষদেরকে ধরে এনে রাখা হতো এবং যারা মুক্তিকামী মানুষ ছিল তাদেরকে এখানে ধরে আনা হতো। এবং এই সামনে যে মাঠটি দেখছেন, এই মাঠটিতে তাদেরকে প্রতিদিন বিকালে সন্ধ্যায় নির্বিচারে কিছু কিছু করে গুলি করে মেরে ফেলা হতো। এখানে কতজন মানুষকে সে সময় হত্যা করা হয়েছে তার কোনো লিস্ট নেই, তবে এখানেই রয়েছে পটুয়াখালীর সবচেয়ে বড় গণকবর। মুক্তিযুদ্ধের বিভীষিকাময় সেই দিনগুলো আমরা অনেকে দেখিনি, তবুও সেসব হত্যাকাণ্ডের ইতিহাস শুনলে আজও প্রতিহিংসা জাগে। এই যে প্রাচীর ঘেরা স্থানটি দেখছেন, এখানেই
মুক্তিকামী মানুষদের মেরে পুঁতে রাখা হতো। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যা বর্তমানে সংরক্ষণ করা হয়েছে। সে সময় হানাদার মেজর নাদের পারভেজের নেতৃত্বে মোতাহার খন্দকার নামক স্থানীয় রাজাকারের সহযোগিতায় এই বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই যে ঘরটি দেখছেন, এখানে সেই সময় কয়েদিরা থাকতো, হাজতিরা থাকতো। আর এখন আনসার ব্যাটালিয়নের সদস্যরা থাকে সাময়িক কয়েকদিনের জন্য। আর এটা ছিল কন্ডেম সেল, ফাঁসির আসামি, খুব বিপজ্জনক আসামি। এবং যারা জেলখানার আপনারা জানেন ফাইটিং টেটিং করতো, জেলখানার ভিতরে উল্টাপাল্টা কাজ করতো, তাদেরকে এই কন্ডেম সেলে রাখা হতো। আসেন আপনাদেরকে সেই কন্ডেম। ব্রিটিশ আমলে এই জেলখানায় ফাঁসির আসামিরা এখানেই থাকত এবং তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হতো। দেখে নিন কন্ডেম সেল দেখতে কেমন। আপনাদেরকে এখন দেখাবো মহিলাদের জেলখানা। এটা ছিল মহিলাদের কন্ডেম সেল, আর এটা ছিল মহিলাদের ওয়ার্ড। বর্তমানে এই জেলখানাটি 23 আনসার ব্যাটালিয়নের পটুয়াখালী সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই, আনসার কোন দেশি শব্দ? আনসারটা একটা আরবি শব্দ। এর মানে সাহায্যকারী। বর্তমানে আনসার বাংলাদেশে কি কি কাজ করছে বা কিভাবে কাজ করছে? আনসার বাহিনীর কয়টা উইং আছে, একটা হলো ব্যাটালিয়ন উইং, একটা সাধারণ আনসার উইং এবং একটা বিডিপি উইং। ব্যাটালিয়ন আনসারটা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সাথে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য মোতায়েন রয়েছে এবং সমতল এলাকায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তথা বিভিন্ন জেলায় সন্ত্রাস দমন বিশেষ অভিযানে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়। আর সাধারণ আনসার যারা, তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা পাহারা দেয়। যেমন এইখানে পটুয়াখালীতে আপনি পাবেন লঞ্চে আমার আনসার, আমরা দেখছি লঞ্চে প্রত্যেক ট্রেনে আনসার আছে, ট্রেন আনসার আছে। আর বিডিপিটা? বিডিপিটা মূলত গ্রামের শান্তি, গ্রামীণ শান্তি শৃঙ্খলা, গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা গ্রামীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার এবং সরকারের অন্যান্য সংস্থাকে সাহায্য করে থাকে দেশের ফতে। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, এই ঘেয় কুকুরটির কাহিনী বলেই আজকের দেশের পথে শেষ করব। দেশের পথের আগামী বেশ কয়েকটি পর্বে আপনারা দেখবেন পটুয়াখালীর দারুণ দারুণ লোকেশন দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। এই যে কুকুরটা দেখছেন, এটা রাস্তার ঘেউ কুকুর মনে হচ্ছে, তাই না? কিন্তু এটার একটা মালিক ছিল, সে তাকে প্রতিদিন খাওয়াতো, গোসল করতো, টেক কেয়ার করতো। সেই মালিকটা আজকে 2 বছর আগে ক্রস ফায়ারে মারা গেছে। তারপর থেকে এই কুকুরটা এই অবস্থা হয়ে গেছে। আপনারা এই কুকুরটাকে কুকুরটার চেহারাটা দেখেন। আপনারা টেলিভিশনে এই কুকুর দিয়ে অনেকগুলো অ্যাড দেখে থাকবেন। খুব রেয়ার, বাংলাদেশের জন্য খুবই রেয়ার একটা কুকুর। কুকুরটার ভাগ্য আজকে কি অবস্থা দেখেন। What is right and what is wrong? দেশের পথে।